আপনারা দেখছেন হাওড়া দর্পণ আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। দিন বদলায়, রং বদলায়। 34 বছর ধরে বহু দিন বদলেছিল, তার সঙ্গে কিন্তু বাংলার মানুষ 2011 সালে রংটাকেও বদলে দিয়েছিল। বাম জামানার অবসান ঘটিয়ে 2011 সালে সবুজ আবির মেখে নিয়েছিল এই বাংলার মানুষ। তার সাথেই উদয়নারায়ণপুরের মানুষও মেখে নিয়েছিল এই সবুজ আবির। 2011 পর থেকে 2025 টানা এতগুলো বছর ধরে রাজ্যে ক্ষমতায় তৃণমূল শিবির, আর উদয়নারায়ণপুর বিধানসভাতেও ক্ষমতায় রয়েছেন এই সবুজ শিবির। আর 2011 থেকে আজ 2025 আগামী বছর আবারও বিধানসভা নির্বাচন। এই তিনবারেরই বিধায়ক সমীর পাজা। উদয়নারায়ণপুর কতটা এগিয়ে, কেমন আছে উদয়নারায়ণপুর? বানভাসী উদয়নারায়ণপুরের জন্য উদয়নারায়ণপুর মাস্টার প্ল্যান ইত্যাদি প্রশ্নের উত্তর দিতে আমাদের দর্পণের দরবারে হাজির উদয়নারায়ণপুর বিধানসভার বিধায়ক মাননীয় সমীর কুমার পাজা। দাদা, আপনাকে প্রথমেই আমাদের হাওড়া দর্পণের চ্যানেলে স্বাগত জানাই। ধন্যবাদ। এই যে বানভাসী উদয়নারায়ণপুর, আমরা যখনই সংবাদ শিরোনামে দেখি বারে বারে হেডলাইন হয় বানভাসী উদয়নারায়ণপুর, তবে এই 2 বছর কিন্তু হেডলাইন বদলেছে যে উদয়নারায়ণপুর মাস্টার প্ল্যানের জন্যই নাকি স্বস্তি পাচ্ছে এই উদয়নারায়ণপুরের মানুষ। বাংলার 1385 সাল, ইংরাজি 1978 সালের অক্টোবর মাস থেকে কম বেশি 32 থেকে 33 বার বন্যা হয়েছে উদয়নারায়ণপুরে। সেই শৈশব থেকে দেখতে অভ্যস্ত ছিলাম বিগত বাম জমানায় দামোদরের কোনো রকম কাজ হতো না, এমনকি বন্যা প্রতিরোধ বাঁধও ঠিকভাবে কাজ করেনি। পরিবর্তিত সরকার আসার পর 3-4 বার বন্যা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরেজমিনে উদয়নারায়ণপুরের বানভাসী মানুষের কাছে ছুটে আসেন। তার কাছে আমরা তুলে ধরেছিলাম বন্যার হাত থেকে আমাদের বাঁচানোর জন্য। তারপর তিনি একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছে যে বন্যা প্রতিরোধের জন্য অর্থ সাহায্যের জন্য। পূর্বতন ইউপিএ সরকার, বর্তমান এনডিএ সরকার, তারা একটা কানা করিও দেয়নি। তাই তিনি উদয়নারায়ণপুরের মানুষকে তথা দামোদর নিম্ন অববাহিকা অঞ্চলের মানুষকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য তিনি বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে একটা মেঘা প্রজেক্ট তৈরি করেন এবং সেই মেঘা প্রজেক্টের ফলে দামোদরের 2 পাক যেমন কংক্রিট দিয়ে আচ্ছাদন দিয়ে শক্তপোক্ত করা হয়েছে, এর সাথে সাথে মজা দামোদর, মুন্ডেশ্বরী, মান্দারিয়া খাল, D1 D2 সমস্ত খালের সংস্করণ করা হয়েছে, যার কারণে বিগত 3-4 বছর আমরা এই সুফলটা পেয়েছি। এবং এই সুফল পাওয়ার সাথে সাথে গোটা উদয়নারায়ণপুরের মানুষের আর্থসামাজিক অবস্থাটা পরিবর্তন হয়েছে। যেমন রাস্তাঘাট আগে ভেঙে যেত, সেই রাস্তাঘাটগুলো এখন আর ভাঙছে না। কৃষক তার ফসল হারিয়ে দিশাহারা হয়ে যেত, কৃষকদের মুখে আজকে হাসি ফুটেছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত দপ্তরগুলো আছে যেগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যেত, সেগুলো আজকে আর হচ্ছে না এবং তা থেকেই মানুষ নিষ্কৃতি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেঘা প্রকল্পের সুবিধার জন্য। আপনি আর্থ সমাজের কথা বলেন, মানে অর্থ এবং সমাজের, তো সেদিক থেকে কি উদয়নারায়ণপুরকে কোনোদিন বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করার কোনো লক্ষ্য আছে? উদয়নারায়ণপুর একটা কৃষিজীবী এলাকা, মানুষ এখানে কৃষির উপর নির্ভরশীল। এছাড়াও ছোট ছোট কুটির শিল্প আছে, সেইগুলোর দিয়েই তারা জীবন জীবিকা তৈরি করে। ফ্রি বছর বন্যার ফলে কৃষক তার মাঠের ফসল হারাতো, কুটির শিল্পে যারা নির্ভরশীল ছিল তারা সেসবগুলো হারিয়ে যেত। যেমন এখানে প্রচলিত তাঁত শিল্প, নোয়া শিল্প, এইগুলো সব হারিয়ে যেত। আজকে নিম্ন দামোদর অববাহিকা অঞ্চলের যে মেঘা প্রকল্প বন্যা প্রতিরোধ, আজকে সেটা হওয়ার ফলে মানুষ আজকে হাসছে, কৃষক মাঠে হাসছে। আজকে যে জমি
3 ফসলি 4 ফসলি ছিল, সেটা বন্যার ফলে 1 ফসলিতে পরিণত হয়েছিল। আজকে আবার পুনরায় সেটাতে 3 ফসল 4 ফসল মানুষ ফসল ফলাতে পারছে। কৃষক তার কষ্টার্জিত অর্থ উপার্জন করছে। কুটির শিল্পে যারা কাজ করতো তারাও আজকে আবার মাথা তুলে দাঁড়িয়েছে তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য। এই মেগা প্রকল্পের জন্যই হয়েছে। এই যে পরিবহন থেকে রাস্তাঘাট বা শিক্ষা থেকে স্বাস্থ্য 2011-র পর থেকে কতটা এগিয়ে আছে উদয়নারায়ণপুর? উদয়নপুরে একটি স্টেট জেনারেল হসপিটাল আছে যেটা 50 বেডের ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার পর আজকে সেটা 120 বেডে উন্নত হয়েছে। ঝাঁচকচকে একটা হসপিটাল হয়েছে, পরিষেবা যথেষ্ট পরিমাণ উন্নত। আগে 5-6 জন ডাক্তার ছিল, আজকে সেখানে 32 জন মেডিকেল অফিসার আছে। নার্স কম বেশি 56 জন নার্স আছে। সেখানে প্রসূতি মায়েরা আজকে সুযোগ সুবিধাটা পাচ্ছে। এর সাথে সাথে ব্লক স্বাস্থ্যকেন্দ্র 55 এবং যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো ছিল সবেতেই ডাক্তার আছে, নার্স আছে, পর্যাপ্ত ওষুধ আছে। এমনকি উদয়নপুরে একটি ফেয়ার প্রাইস শপ হয়েছে, মানুষ ছাড় দিয়ে সেখানে ঔষধপত্র কিনতে পারছে। যে জীবনদায়ী ওষুধগুলো খুব মূল্যবান ওষুধ, সেইগুলো আজকে কিনতে পারছে। এটা স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হয়েছে। উদয়নপুরে কম বেশি 41টি সেকেন্ডারি হাই সেকেন্ডারি স্কুল আছে। সেই স্কুলগুলোতে পরিকাঠামো ভেঙে পড়েছিল। আজকে সেখানে সর্বশিক্ষা মিশন তথা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা খাতে যথেষ্ট অর্থ বরাদ্দ করা হয়েছে। স্কুলগুলো আজকে সুন্দর সুন্দর ঝাঁচকচক হয়েছে। 2টি কলেজ আছে, একটা উদয়নপুর মাধবীলতা মহাবিদ্যালয় আর একটি পুরাসকানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়। সেই কলেজগুলোতে অনেক বর্তমান সময় উপযোগী বিভিন্ন বিভাগে অনার্স করা হয়েছে। প্রচুর ছাত্রছাত্রী সেখানে যাচ্ছে। সর্বোপরি জানেন আপনারা যে কন্যাশ্রী, স্কলারশিপ, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, তার ফলে আজকে বাড়ির কচিকাচা থেকে আরম্ভ করে যারা ছাত্রছাত্রী আছে তারা সবাই শিক্ষাদান নিতে পারছে। পরিবর্তিত সরকার হওয়ার পর উদয়নপুরে একটি আইটিআই কলেজ হয়েছে খিলাতে। সেখানে কম বেশি 2000 ছাত্রছাত্রী তারা হাতে কলমে শিক্ষা নিয়ে তারা সমাজের বিভিন্ন জায়গায় তারা পজিশন নিয়ে তারা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে। এহেন ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। এটা তো আছেই, এর জন্যই উদয়নপুর আজকে ঘুরে দাঁড়িয়েছে। এবং দেখা যাচ্ছে যে সমস্ত রাস্তাঘাট একেবারে বলা চলে মাটির ছিল, সেটা পিচ বা উদয়নপুর একটা পিছিয়ে পড়া হাওড়া হুগলির সীমানা বরাবর একটি ব্লক বা বিধানসভা কেন্দ্র। এখানে মেঠো রাস্তা ছিল। সেই মেঠো রাস্তা আজকে ঝাঁচকচকে পিচের রাস্তা, কংক্রিট ঢালাই রাস্তা আজকে হয়েছে। গ্রামান্তর থেকে বিভিন্ন জায়গায় উদয়নপুর ব্লকের 112টি গ্রাম আছে। সেই 112টি গ্রামকে টোটাল একদম চাদর দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। কংক্রিটের চাদর, কোথাও পিচের রাস্তা হয়েছে। রাস্তাঘাটের যে প্রভূত উন্নতি হয়েছে, যারা বয়স্ক ব্যক্তি, অতি বাম ভক্ত মানুষও আজকে তার প্রশংসার অংশমুখ। এবং এটা হওয়া সম্ভব হয়েছে এখানকার মানুষের সহযোগিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিকভাবে তার পাশে থাকা, সাহায্য করা। সেই ক্ষেত্রে আজকে রাস্তাঘাট প্রভূত উন্নতি হয়েছে। উদয়নারায়ণপুরের মানচিত্রে নয়া পালক আমরা সকলেই দেখেছি, খবরের সূত্রে আমরা জানতে পেরেছি। আর কি কি নয়া পালক দেখতে পারে উদয়নারায়ণপুর? এখানে যেমন স্বাস্থ্যক্ষেত্রে আমরা হাত দিয়ে সেটাকে উন্নতি করেছি, শিক্ষা ক্ষেত্রে করেছি। কুটির শিল্পগুলো যেগুলো ছিল রুগ্নপ্রায়, সেগুলো এখানে অনেকগুলো তাঁত সমবায়ের ক্লাস্টার করা হয়েছে। খাদি গ্রামোদ্যোগের পক্ষ থেকে 2টো জায়গায়, একটা উত্তর হরিশপুর, একটি গজাতে, সেখানে প্রচুর অর্থ ব্যয় সেখানে করা হয়েছে। এছাড়াও আজকে তো সর্বক্ষেত্রে আজকে উন্নতির চরম শিখরে গেছে। এখানে মানুষ মারা গেলে আগে তাদের দাহকার্য করতে গেলে বর্ষাকালে প্রচণ্ড জলের জন্য দাহকার্য ব্যাহত হতো। আজকে প্রতিটা গ্রামে গ্রামে যে শ্মশানগুলো ছিল সেগুলোতে উন্নত চুল্লি করা হয়েছে, বৈতরণী করা হয়েছে। আগামী দিনে ইচ্ছা আছে এখানে একটা বৈদ্যুতিক চুল্লি করার, এবং সেরকম জায়গাও আমরা চিহ্নিতকরণ করে রেখেছি।
খুব তাড়াতাড়ি সেটাও আমরা করতে পারবো, এটা তো আছেই। এছাড়া আপনি যেদিকটা দেখবেন সেদিকটাতেই আজকে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই যে বারে বারে একটা প্রশ্ন ওঠে, কোথাও গিয়ে মেকি নেতা হতে পারলেই পদ মেলে, এই প্রশ্ন একেবারে তৃণমূল শিবিরেও কিন্তু ওঠে, গুঞ্জন ওঠে একেবারে অন্দরে। আপনি তিনবারের বিধায়ক, দেখা যায় যারা নতুন প্রজন্ম বিধায়ক এসেছে তারা মন্ত্রিত্ব পাচ্ছে, তারা পদ পাচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে আপনাকে এখনো পর্যন্ত মন্ত্রিত্ব পদে দেখা যায়নি। এই নিয়ে কোনো ক্ষোভ বা অভিমান, কোনো একটা অসন্তোষের মধ্যে কি আপনি পড়েছেন বা দলকে জানিয়েছেন? যদি একটু অকপটে আমাদের সঙ্গে এই খোলামেলা আলোচনাটা করেন। ক্ষোভ অভিমানের কোনো প্রশ্নই নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন তিনি সাংসদ ছিলেন 1985 সাল। আমি তখন আমতা রামসদের কলেজের একজন ছাত্র এবং ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলাম। সেই 1985 সাল থেকে অদ্যাবধি 2025 40টা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িত। রাজনৈতিক সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তার সঙ্গী বা সাথী হতে পেরেছি। তিনি আমাকে উজাড় করে দিয়েছেন। আমি একটা সাধারণ কৃষক পরিবারের সন্তান, সেই জায়গা থেকে তিনি আমাকে 5 বার বিধানসভার টিকিট দিয়েছেন। আমি 3 বার জয়ী হয়েছি, 2 বার এর মধ্যে 1 বার পরাজিত হয়েছি, 1 বার নিজেই সরে গেছি যে আমার এই সময়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতন আমার সময় সুযোগ আসেনি। তিনি না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছেন। মন্ত্রিসভা একটা ছোট্ট জায়গা, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ হয়। সেখানে আমাদের কম বেশি 211-12 জন আমাদের সদস্য আছে বিধানসভায়, আমাদের দলীয় সদস্য। সেখানে তিনি যাদের যোগ্য মনে করেছেন সেখানে দিয়েছেন। হয়তো আজকে দেয়নি, আগামীকাল হয়তো দিতে পারে। এই আশা ভরসা তার প্রতি আছে, আস্থা আছে। সেই আস্থা রেখেই করছি। মন্ত্রী হলেই যে কাজ করা যাবে, মন্ত্রী না হলে কাজ করা যাবে না। একটা সময় উদয়নপুর লাল দুর্গের আঁতুল ঘর ছিল। খুন খারাপি, অত্যাচার, অনুন্নয়ন, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, মাঠের ফসল নষ্ট করে দেওয়া, পুকুরের মাছ নষ্ট করে দেওয়া, এই ছিল চিরাচরিত সন্ত্রাসের রাজনীতি। কম বেশি এখানে বাম শাসনে সেই 1977 সাল থেকে ধারাবাহিকভাবে প্রতিটি ইলেকশনে একজন আমাদের কর্মীদের তাদের প্রাণ দিতে হয়েছে, খুন হতে হয়েছে সিপিএমের হারমাত বাহিনীর হাতে। আজকে একটা শান্তি আছে যে 11 সালের পর থেকে কেউ খুন খারাপি, সন্ত্রাস, অত্যাচার, মানুষ আজকে আজাদি পেয়েছে, স্বাধীনতা পেয়েছে। আজকে ছেলেমেয়েরা রাত্রি 11টা-12টা পর্যন্ত রাস্তায় বেরোতে পারে, দোকানপাট এখানে সারা রাত্রি খোলা থাকে। এখানেও একটা উন্নয়ন, এইরকম একটা শান্তির বাতাবরণ আগে কখনো কোনো সময় হয়নি। সেটা সবটাই সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। আমাকে সামনে রেখেই করা হয়েছে। মন্ত্রী হলেই যে কাজ করা যাবে তার কোনো মানে নেই। আমি তো বিদায় হয়ে আমি মনে করি যে আমার নিজের আত্মতুষ্টি আছে। আমি যা উদয়নপুরের মানুষের জন্য করেছি, অতীতে অনেক জনপ্রতিনিধি হয়েছে, কারণ 1962 সাল থেকে এই কেন্দ্র তৈরি হয়েছে। তারপর এত কাজ, এত উন্নয়ন কখনো কোনো সময় হয়নি। দামোদরের ওপর একটা ভগ্ন ব্রিজ ছিল, বক্রতা সেতু, সেটা আজকে ঝাঁচকচকে একটা ব্রিজ করা হয়েছে নদীর উপর। জয়নগর ব্রিজ হয়েছে, শিয়াগড়িয়া ব্রিজ হয়েছে, সবটাই পরিবর্তিত সরকারের আমলে হয়েছে। এছাড়া মজা দামোদরের উপর সব বাঁশের সেতু, কাঠের সেতু ছিল। এবারে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় এই মজা দামোদরের উপর কংক্রিটের ব্রিজ কম বেশি 18টি হচ্ছে। ইতিমধ্যে 6খানা তৈরি হয়ে গেছে, এখনও 12টা কাজ চলছে। সেটা আগামী 2-3 মাসের মধ্যেই মানুষ সেই উপহারটা পাবে। এরই চলছে উদয়নপুর। মন্ত্রিত্ব নিয়ে কোনো রকম খুব অভিমানের প্রশ্ন আসে। একেবারে শেষ দুটি প্রশ্ন আজকের দর্পণের দরবারে আপনাকে।
এই যে 2026 বিধানসভা নির্বাচন আসতে চলেছে, সেই যে রণযুদ্ধ বলা চলে, কেউ কাউকে এক চিলতে জমি ছাড়তে নারাজ, বিজেপি হোক বা সিপিএম বা তৃণমূলও, তো সেদিক থেকে আপনার কি রণকৌশল থাকছে এই কেন্দ্রে আবারও জয়ী হওয়ার জন্য? 2026 সালে কোনো প্রতিপক্ষ বা বিরোধী আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না। একটা সময় রক্তচক্ষু সিপিএম, আজকে অস্তাচলে, তাদের দুর্বিনীয় খুঁজে পাওয়া যায়। কংগ্রেস দলটা একটা সময় আমরা করতাম, বাবা ঠাকুরদাদারা করেছেন, সেই পরম্পরায় রেখেই কংগ্রেসটা করতাম। সেই কংগ্রেস তো আজকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আজকে কখনো বিজেপি, কখনো সিপিএম লেজুর ভিত্তি করছে। 26 সালে কোনো প্রতিপক্ষ নেই, ফাঁকা মাঠ মনে করছি। তবুও আত্মতুষ্টির কোনো জায়গা নেই। প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের সংগঠন সাজানো আছে, আমাদের উন্নয়ন সাজানো আছে। আগামী দিনে বিশাল পরিমাণে একটা মার্জিন নিয়ে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতবে। একেবারে আপনি কৃষক পরিবারের সন্তান, আমরা যতটা জেনেছি সেদিক থেকে ত্রিফলায় বিদ্ধ হয়েছিলেন আপনি বলা চলে। একেবারে বাম জমানায় বহু দিক থেকে ত্রিফলায় বলতে হচ্ছে যে বিদ্ধ হয়েছিলেন আপনি। সেদিক থেকে তিনবারের বিধায়ক আপনি। কিন্তু আপনাকে আমি একটু বিধায়ক আসন থেকে সরালাম, তৃণমূল দল থেকেও সরালাম। আপনি সাধারণ মানুষ হিসেবে 2011 থেকে 2025-এ সমীর পাঁজার বিধায়কের কি ভুল ধরবেন বা কি কাজ এখনো তিনি করলে আপনি এই ভবানীপুরের বা উদয়নারায়ণপুরের বাসিন্দা হিসেবে গর্ববোধ করবেন বা ভালো লাগবে? শৈশব কৈশোরে যেসব জিনিসগুলো দেখেছি চোখের সামনে, যৌবনে এসে যখন রাজনীতির আঙিনায় যখন পদার্পণ করেছি, তখন স্বপ্ন দেখতাম প্রথম জিনিস হচ্ছে উদয়নপুরের মানুষকে শান্তি দেয়া। সেই শান্তি ফিরে এসছে। দ্বিতীয় জিনিস, অনুন্নয়ন উদয়নপুরকে উন্নয়নে মুড়ে দেয়া, সেটাও করতে সমর্থ হয়েছি। এছাড়াও কাজের তো শেষ নেই। যতদিন বাঁচবো ততদিন মানুষের সাথে, মানুষের পাশে থেকেই কাজ করতে হবে। উদয়নপুর একটা ইতিহাস প্রসিদ্ধ বিভিন্ন জায়গা। বাংলা তথা ভারতবর্ষের মানচিত্রে উদয়নপুরকে তুলে ধরার জন্য নিরলসভাবে চেষ্টা করছি। এখনো সেটা সফল হতে পারেনি পর্যটন শিল্পে। এই ভবানীপুর, গড়ভবানীপুর একটা সময় ধূসর পরগনার রাজধানী ছিল। এখানে তৎকালীন মোগল সাম্রাজ্যের একটা অংশ ছিল, যখন মোগল পিরিয়ড ছিল, বর্ধমানের একটা অংশ। এখানে রাজারা বাস করতেন এই গড়ভবানীপুরে। তার ধ্বংসাবশেষ এখনো কিছু অক্ষত আছে। এবং রানী ভবশঙ্করী, তিনিও এখানে রাজত্ব করেছিলেন দীর্ঘদিন ধরে। ইতিহাসে লিপিবদ্ধ আছে। তার বীরঙ্গনায় মুগ্ধ হয়ে রাজা আকবর তার প্রধান সেনাপতি মানসিংহকে পাঠিয়ে রানী ভবশঙ্করীকে রায়বাঘের উপাধি দিয়েছিলেন। এবং এই রায়বংশের শেষ কৃতি সন্তান অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়, যিনি গুণাগার টাইটেল পেয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সভায়। এই দুটোকে নিয়ে আমার আগামী দিনে স্বপ্ন আছে যে এটা পর্যটন শিল্পে তুলে ধরা। আমরা এখানে একটা করছি, রায়বাগিনী রানী ভবশঙ্করী স্মৃতি সমিতির নাম দিয়ে। আমরা 2011 সাল থেকে রেখে একটি সাংস্কৃতিকপূর্ণ একটা মেলা করি, বিভিন্ন আলোচনা চক্র করি। কিছু কাজ আমরা করতে পেরেছি। একটি অডিটোরিয়াম হল করতে পেরেছি 500 সিটের। কিছু পর্যটনের উপসমুখী করতে পেরেছি। এই পাশেই এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে, একটা 1000 বছরের পুরাতন প্রাচীন, সেটাকে আমরা নবরূপে নবসজ্জিত করতে পেরেছি। একে সামনে রেখে যা যা জিনিসগুলো আছে সেগুলোকে সবটাই আস্তে আস্তে সাজিয়ে তুলেছি। বলবো না যে 100% করতে পেরেছি, তবে 190% কাজ এই 14-15 বছরে আমি করতে পেরেছি। আর বাকি যে কাজগুলো আছে নিশ্চিতভাবেই আগামী দিনে মানুষের সহযোগিতা নিয়ে সেটাও আমরা করে তুলতে পারব। আমাদের সঙ্গে দর্পণের দরবারে এতক্ষণ ছিলেন উদয়নারায়ণপুর বিধানসভার বিধায়ক সমীর পাঁজার। কার্যত তিনি জানালেন 2026-এর আগে উদয়নারায়ণপুরের মানচিত্রে নয়া পালক
হতেই পারে এবং আরও কিছু 2 থেকে 3 মাসের মধ্যে উদয়নারায়ণপুরের মানুষের জন্য অনেক পরিষেবা তিনি পৌঁছাবেন এবং 2011 পর থেকে 2025-এ কার্যত আমূল পরিবর্তন ঘটেছে। এতক্ষণ ধরে দর্পণের দরবারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। থ্যাংক ইউ। সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হলো ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া, নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এসএসকেএম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা। 2024-25 শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে। আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং, হাটগাছা, উলুবেড়িয়া, হাওড়া। আপনারা দেখছেন হাওড়া দর্পণ, হাওড়ার একান্ত আপন।